ঠিক আছে, আমাদের ধ্বনি পরিবর্তন ছিল গত সপ্তাহে, আর এই সপ্তাহে ধ্বনি পরিবর্তনের সূত্র থেকে মূলত প্রশ্ন দেওয়ার কথা ছিল। গত সপ্তাহে তোমাদের মূলত ধ্বনি লোপ আর ধ্বনির আগম মেইনলি এই দুটোর উপরে দেওয়ার কথা ছিল। সেখানে একটু এদিক ওদিক হতে পারে। এই সপ্তাহে ধ্বনির স্থানান্তর আর ধ্বনির রূপান্তর মেইনলি এর উপরে প্রশ্ন দেওয়ার কথা। তো আমরা এর আগে যে আলোচনা করেছিলাম সেখানে প্রধান প্রধান যে ধ্বনি পরিবর্তন জনিত সূত্র সেগুলো নিয়ে আলোচনা হয়েছিল। এবার এর বাইরেও কিছু প্রশ্ন কখনো কখনো এসেছে পরীক্ষাতে, তার জন্য আরো দুটো তিনটে ভাগ আমাদের একটুখানি করে নেওয়া দরকার। এগুলো সবার জানা, সম্ভবত সবারই জানা, অথবা হয়তো কারো কারো এমন হতে পারে যে খুব একটা স্পষ্ট ধারণা নেই, জানা কিন্তু স্পষ্টতার অভাব আছে হয়তো। তো আমরা প্র্যাকটিসের মাধ্যমে এই ব্যাপারগুলো একটু শিখে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তাতে করে যাদের অলরেডি জানা আছে তাদের একটু প্র্যাকটিস হয়ে যাবে, যাদের জানা নেই তাদের ব্যাপারটা ধারণা এসে যাবে। ওকে, তো আমরা তোমরা একটু খাতাটা নিয়ে বসো আজকে, কারণ আজকে স্ক্রিন শেয়ার করছি না, হোয়াইট বোর্ড শেয়ার করছি, মানে এখানে লিখে লিখে করা হবে। অথবা এমনও হতে পারে তোমাদের যদি তোমরা লিখে উত্তর করবে চটচট করে, সেটাও হতে পারে। আচ্ছা, ধরো একটা শব্দ বাঘ, এটা উচ্চারণে হয়ে গেল বাঘ, বাঘ দেখেছি। তাহলে এই যে পরিবর্তনটা এখানে ঘ ছিল সেটা পরিবর্তিত হয়ে গতে পরিণত হলো, ধ্বনির রূপান্তরের মধ্যে পড়ছে এই ভাগটা। তাহলে এটা কোন জাতীয় পরিবর্তন ঘটছে কি মনে হয়? অল্প প্রাণী ভবন, আচ্ছা আচ্ছা, অল্প প্রাণী ভবন মানে এই ঘটা আমরা জানি মহাপ্রাণ বর্ণ, ক অল্প প্রাণ, খ মহাপ্রাণ, গ অল্প প্রাণ, ঘ মহাপ্রাণ। তাহলে এটা মহাপ্রাণ, এটা মহাপ্রাণ, এটা অল্প প্রাণ, এটা অল্প প্রাণ। যখন মহাপ্রাণ বর্ণ অল্প প্রাণ বর্ণে পরিণত হয় উচ্চারণের প্রয়োজনে, মহাপ্রাণ বর্ণ যখন উচ্চারণে অল্প প্রাণ বর্ণে পরিণত হয় তখন সেটাকে আমরা বলি অল্প প্রাণী ভবন। কারণ অল্প প্রাণী তো অল্প প্রাণ হচ্ছে মহাপ্রাণ থেকে, তাই অল্প প্রাণী ভবন। ওকে, এটাকে আরেকটা নাম হচ্ছে ক্ষীণায়ন। ক্ষীণ মানে মহাপ্রাণ ধ্বনিটা একটু বেশি পরিমাণ প্রাণ বাইরে বের করে, সেটার উচ্চারণটা একটু ক্ষীণ হয়ে যাচ্ছে, এই কারণে বলছে ক্ষীণায়ন। আচ্ছা, তাহলে অল্প প্রাণী ভবন অথবা ক্ষীণায়ন এর নাম। আর একটা দুটো উদাহরণ, একটা দুটো উদাহরণ
একটা উদাহরণ দিলেই চলবে। কাঁঠাল থেকে কাঁঠাল। ওকে, কাঁঠাল থেকে কাঁঠাল, হ্যাঁ হবে। কাঠ থেকে কাঠ, ওকে ঠিক আছে। কাঠ থেকে কাঠ। থুতু থেকে থুতু, ঠিক আছে। থুতু থেকে থুতু। বীজ থেকে বীজ, আচ্ছা ওকে। অ্যাকচুয়ালি দুধ থেকে দুধ, এটা ঠিক আছে। বীজ থেকে বীজ, দুটোই অল্প প্রাণ নয় কি? আচ্ছা, মধু থেকে মধু, হ্যাঁ ঠিক আছে, ওকে চলো। ওকে, মহাপ্রাণী ভবন এর ঠিক উল্টোটা হবে স্বাভাবিকভাবেই। মহাপ্রাণী ভবনটা এর ঠিক উল্টোটা। একটা উদাহরণ, একটু আগে কাক থেকে কাক, এটা কি মহাপ্রাণী ভবন? কাক থেকে কাক। পুকুর থেকে পুকুর, আচ্ছা আচ্ছা, এই উদাহরণটা আমি লিখেছি তার একটা কারণ আছে। দেখো, থুতু থেকে থুতু, এখানে অ্যাকচুয়ালি শব্দটা কোনটা? এইটা কি অল্প প্রাণী ভবন? শব্দটা হচ্ছে এই থুতু থেকে থুথু। ওকে, এই হচ্ছে বিষয়। ত থেকে থতে পরিণত হচ্ছে এখানে। কাক থেকে কাক, এই যে উদাহরণটা, কাক থেকে কাক, আচ্ছা এই উদাহরণটা কি ক থেকে গতে পরিণত হয়েছে? তাহলে ক অল্প প্রাণ না মহাপ্রাণ? অল্প প্রাণ। গটা কি অল্প প্রাণ না মহাপ্রাণ? অল্প প্রাণ। সুতরাং এইটা কি অল্প প্রাণী ভবন বা মহাপ্রাণী ভবনের মধ্যে যাবে? যাবে না, ঘুষি ভবন হবে। ওকে ঠিক আছে, এইবার ঠিক আছে। আচ্ছা, আমি এবার কয়েকটা প্রশ্ন এখানে পর পর রাখবো, চট করে উত্তর দেব। 1 নম্বর, চোখ। 2 নম্বর, কাঁঠাল। 3 নম্বর, লোক। 4 নম্বর, এই যে 4টে উদাহরণ, চোখ শব্দটা এসেছে কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে? কাঁঠাল শব্দটা এসেছে কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে? লোক শব্দটা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে? গোলাপ শব্দটা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে? এটাই আমাদের প্রশ্ন। 1 নম্বরের উত্তরটা করো। চোখ। এক নম্বরে মহাপ্রাণী ভবন।
অল্প প্রাণী ভবন এটা এসেছে অ্যাকচুয়ালি চোখ থেকে। চোখ থেকে এসেছে, তাই নয় কি? চোখ থেকে এসেছে, চোখ। এটা হয়ে যাচ্ছে অল্প প্রাণী ভবন। কাঁঠাল এটা কোথা থেকে এসেছে? কাঁঠাল থেকে এসেছে। ওকে, এটা হয়ে যাচ্ছে মহাপ্রাণী ভবন। আচ্ছা, 3 নম্বরটা লোক, এটা কি হবে? কোথা থেকে এসেছে বলো তো 3 নম্বরটা? কোথা থেকে এসেছে? ওকে, ভেরি গুড। এটা এসেছে লোক থেকে। লোক থেকে। গোলাপ এটা কোথা থেকে এসেছে? গোলাপ এটা কোথা থেকে এসেছে? গোলাপ থেকে। ওকে, গোলাপ থেকে এসেছে, গোলাপ। ওকে, তাহলে এবার বললো লোক থেকে লোক হয়েছে, এটা কি জাতীয় পরিবর্তন? লোক থেকে হয়েছে লোক, এটা কি জাতীয় পরিবর্তন? কটা গতে পরিণত হয়েছে। ক হচ্ছে অঘোষ, গ হচ্ছে ঘোষ। তাহলে অঘোষ বর্ণ ঘোষ বর্ণের মতো উচ্চারিত হচ্ছে। তাহলে এইখানটাতে এটা কিসের উদাহরণ আমরা বলবো? এটা অ্যাকচুয়ালি ঘোষী ভবন। ওকে, যেখানে অঘোষ বর্ণটা ঘোষ বর্ণের মতো উচ্চারিত হচ্ছে, এটা। আচ্ছা, আর এখানে দেখো আম, গোলাপ থেকে গোলাপ। ওকে, গোলাপ থেকে গোলাপ, এখানে কি হয়েছে? এইটা কিসের উদাহরণ? গোলাপ থেকে গোলাপ, সরি, গোলাপ থেকে গোলাপ কিসের উদাহরণ? অঘোষী ভবন। এই পটা কি? পটা কি? অঘোষ বর্ণ। বটা কি? ঘোষ বর্ণ। তাহলে অঘোষ বর্ণ ঘোষ বর্ণের মতো উচ্চারিত হলো, অঘোষ বর্ণ ঘোষ বর্ণের মতো উচ্চারিত হলো। তাহলে এটাকে আমরা কি বলবো? ঘোষী ভবন। ঘোষী। ব থেকে প হয়েছে না গো? অ্যাকচুয়ালি লেখার কথা কি রকম? গোলাপ থেকে এসেছে গোলাপ, তাই না? এটা এসেছে। এবার বলো তো এটা কি? প থেকে বতে পরিণত হচ্ছে। তাহলে এটা কি হবে? অঘোষটা ঘোষে পরিণত হয়েছে উচ্চারণ। তাহলে এটা কি হবে? ঘোষী ভবন। ওকে, ঘোষী ভবন। আচ্ছা, আচ্ছা, অঘোষী ভবন তাহলে একটু বলি। ধরো একটা শব্দ হচ্ছে অবসর,
সেই শব্দটা হয়ে গেল অপসর। অপসর নেই। ওকে, এইখানটাতে কি হয়েছে বলো তো? এখানে লক্ষ্য করে দেখো, এই বটা এখানে পয়ে পরিণত হয়েছে। বটা ছিল ঘোষ, পটা হলো অঘোষ, সুতরাং ঘোষ থেকে অঘোষে পরিণত হয়েছে, তাহলে এটা অঘোষী ভবন। এই হচ্ছে বিষয়। ডিফারেন্সটা একটু বুঝে নিয়ে করতে হবে, ঠিক আছে? ঘোষ থেকে অঘোষ, সেটা হচ্ছে অঘোষী ভবন। অঘোষ থেকে ঘোষ, সেটা হচ্ছে ঘোষী ভবন। আমাদের এই চিহ্নটা দেখতে হবে। এটার মানে হচ্ছে এই মাথার পরে যেটা থাকবে সেটা পরে এসেছে। এই যে অবসর আর অপসর, তাহলে এই অপসর এটা পরে, অবসর থেকে এটা হয়েছে। এখানে দেখো এই যে চিহ্নটা, তার মানে কি চোখ আগে চোখ পরে, এই চোখ পরে, এই চোখ এটা আগে, কারণ এর মাথাটা এই দিকে। তার মানে চোখ থেকে চোখ হয়েছে, কাঁঠাল থেকে কাঁঠাল হয়েছে, লোক থেকে লোক হয়েছে। ওকে, আর যদি আমরা এদিকে দিই তার মানে এটার থেকে এটা হবে। যেমন এই যে প, তাহলে এটার থেকে এটা হয়েছে। ব্যাস এই জিনিসগুলো আমাদের একটু বুঝতে হবে। অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, ঘোষী ভবন, অঘোষী ভবন, এই চারটের উপরে আমি এবার তোমাদের কাছে জিজ্ঞাসা করব। কে মুখে উত্তর করতে পারবে এখন? হাত তোলো, অথবা লিখে জানাও যে আমি করব। মুখে উত্তর দেবে কে? আচ্ছা, মামনি বলছে চিহ্নটা আরেকবার বলুন। আমরা সাধারণত গণিতের সূত্রে এটাকে বলি গ্রেটার দেন, বা ইংরেজিতেও আমরা এটা ব্যবহার করে থাকি, গ্রেটার দেন। গ্রেটার দেন মানে হচ্ছে এই দিকটা বড়, গ্রেট, তার কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে গ্রেটার। তাহলে এদিকে 10, এদিকে 5, তাহলে এই 10টা 5-এর চেয়ে বড়। ওকে, 10 is greater than 5, মানে 5-এর চেয়ে 10 বড়, এই অর্থে গ্রেটার দ্যানটা ব্যবহার করা হয়। কিন্তু আমরা সাহিত্যের ক্ষেত্রে, বিশেষ করে ব্যাকরণগত দিক থেকে, আমরা এইটা বারবার ব্যবহার করে থাকি। এর মানে হচ্ছে এই যে মুখটা আমার যেদিকে, তীরের মুখটা যেদিকে, তার মানে আগের থেকে পিছনে এটা এসেছে। তার মানে যদি থাকে যে স্কুল থেকে স্কুল, তার মানে স্কুল থেকে স্কুল এসেছে, যেহেতু এর মুখটা এইদিকে, এদিকে। কিন্তু কখনো কখনো এটা আবার উল্টো দিকেও করা যেতে পারে, এরকম। ওকে, তার মানে কি এবার হবে এই উল্টো দিক, মানে পরেরটার থেকে আগেরটা এসেছে। যেমন ধরো এরকম করলে তখন এই দিকে হবে স্কুল, আর এই দিকে হবে স্কুল। চিহ্ন মুখটা যেদিকে, সেই দিকেই থাকবে পরেরটা। এই হচ্ছে গিয়ে বক্তব্য। তো এইটা অনুযায়ী দেখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আমি ধরবো ছবি আটকে গেছে অনেকক্ষণ থেকে। আহ সেটা কি গো? তোমরা কেউ কি আমার লেখা দেখতে পাচ্ছ? কেউ বলছে হ্যাঁ, কেউ বলছে না। আচ্ছা আচ্ছা, আসলে তোমাদের কারো কারো হতে পারে নেটওয়ার্কের একটু সমস্যা হতে পারে। সেটার জন্য এই প্রবলেমটা হয়। আমি তোমাদের সঙ্গে দেখি একটা সময় একটু কথা বলবো পার্সোনালি, দেখি তখন একটু জানার চেষ্টা করবো যে কার কি অবস্থা। ওকে,
আচ্ছা ঠিক আছে, আমি একটু জিজ্ঞাসা করি। পিঙ্কি আর সুজয় দুজনে হাত তুলেছে। ওকে চলো তাহলে। পূর্ণিমা জাস্ট বলেছি যে গ্রেটার দ্যান চিহ্নের সূচালো মুখটা যেদিকে থাকবে সেই দিকের সূচালো মুখের পরের যে লেখাটা, সেই লেখাটা মানে সেই শব্দটা পরে এসেছে। আর সূচালো মুখের উল্টো দিকটাতে যে শব্দটা থাকবে সেই শব্দটা আগের। এবার আমি গ্রেটার দ্যান চিহ্নটাকে বাদিক ডান দিক যে কোনো দিকে করতে পারি, মানে ওর অভিমুখটা যে কোনো দিকে করতে পারি, সেটা সমস্যা নয়। সূচালো মুখের সূচালো দিকটাতে যে শব্দটা থাকবে সেটা পরে, আর পিছনের দিকে যে মানে সূচালো দিকের উল্টো দিকে যে শব্দটা থাকবে সেটা আগে। সেই অনুযায়ী আমাদের অ্যান্সার করতে হবে। আচ্ছা ঠিক আছে, রূপাও অ্যাড হয়েছে। ঠিক আছে, আমি তাহলে পিঙ্কিকে আগে বলি, তারপরে সুজয়, তারপরে রূপা। ওকে, তাহলে পিঙ্কি তুমি মাইক্রোফোনটা অন করো। পিঙ্কি তোমার বলো তো, তোমাকে আমি সাড়া পাচ্ছি না, বলো আমি আছি। হ্যাঁ স্যার, আমি আছি স্যার, শোনা যাচ্ছে? ওকে ওকে, প্রশ্ন হচ্ছে যে ক্ষীণায়ন কি? ক্ষীণায়ন ব্যাপারটা কি? ক্ষীণায়ন হচ্ছে যখন কোনো মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে আমরা মানে রূপান্তরিত হয়ে উচ্চারিত হয়, মানে মহাপ্রাণ থেকে অল্প প্রাণে পরিণত হয়, তাকে অল্প প্রাণী ভবন বা ক্ষীণায়ন বলা হয়। ক্ষীণায়ন মানে যেহেতু সংকীর্ণ হচ্ছে, তাই হুম, তাকে ক্ষীণায়ন বলা হয়। ওকে ভেরি গুড। উত্তর মানে একটা উদাহরণ। ক্ষীণায়নের উদাহরণ হুম, এখন মাথায় আসছে না স্যার হুট করে। আচ্ছা ওকে, তুমি কি এটা দেখতে পাচ্ছো? দেখো তো, হ্যাঁ পাচ্ছি স্যার। এগুলো কিছু দেখতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ পাচ্ছি স্যার, এই যে যেখানে এখানে চোখ থেকে চোখ, এটা ক্ষীণায়নের উদাহরণ। ওকে, চোখ থেকে চোখ, এটা ক্ষীণায়নের উদাহরণ কেন? হ্যাঁ, কারণ খটা মহাপ্রাণী ধ্বনি, সেটা খটাকে আমরা ক উচ্চারণ করছি, অল্প প্রাণ হিসেবে উচ্চারিত হচ্ছে উচ্চারণের সময়, তাই এটা ক্ষীণায়ন। ওকে ভেরি গুড। অ্যাকচুয়ালি তোমার ওখানেও সম্ভবত মানে নেটওয়ার্কটা খুব সুন্দর, এই কারণে কথাগুলো খুব পরিষ্কার। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ স্যার। হ্যাঁ ভালো স্যার, হয়েছে। ধন্যবাদ। হ্যাঁ। আচ্ছা, এরপরে ছিল সুজয়। সুজয়, আচ্ছা, হ্যাঁ, আমার সুজয় কথা শোনা তুমি, যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা, সুজয়ের প্রশ্ন হচ্ছে উল্টো দিকটা, ক্ষীণায়নের উল্টোটাকে আমরা কি বলি? স্যার, ক্ষীণায়নের উল্টো দিকটাকে আমরা পিনায়ন বা মহাপ্রাণী ভবন বলে থাকি। আর এই মহাপ্রাণী ভবনে আমরা যেটা দেখেছি, যে এখানে অল্প প্রাণ ধ্বনি থেকে ধ্বনিটা আহ, মহাপ্রাণের দিকে যায়, তাই এটাকে আমরা মহাপ্রাণী ভবন বলে থাকি। ওকে, উদাহরণ। উদাহরণ আমরা স্যার বলতে পারি পুকুর গ্রেটার দেন পুকুর। এখানে কয়ের জায়গায় খ খ আসছে। কটা হচ্ছে অল্প প্রাণ ধ্বনি, আর সেই জায়গায় খটা হচ্ছে মহাপ্রাণ ধ্বনিতে ট্রান্সফার হচ্ছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, কটা ক্ষতে পরিণত হচ্ছে। ভেরি গুড, চলো, থ্যাংক ইউ, ভালো হয়েছে। আম, এর পরে হাত তুলেছিল রূপা। ওকে, রূপা, রূপার পরে মামনি, ঠিক আছে। আম, তারপরে নন্দন। হ্যাঁ, আচ্ছা, রূপা তোমার প্রশ্ন হচ্ছে, তুমি ঘোষী ভবনটা একটু বলো। রূপা কি শুনতে পাচ্ছ আমার কথা? তুমি তোমার তুমি তোমার স্ক্রিনের উপর টাচ করো, করে নিচের দিকে দেখো, ওখানে স্পিকারটা রেড হয়ে আছে, ওটার উপর ক্লিক করো। যা বাবা,
ও বেচারার বোধহয় প্রবলেম হচ্ছে। আচ্ছা ওকে, এরপরে মামনি। আচ্ছা মামনি তুমি বলো তাহলে। আচ্ছা, ঘোষী ভবনটা বলবো? বলো। হ্যাঁ, ঘোষী ভবনটা আমরা জানি যে কোনো মানে সঘোষ ধ্বনি পড়বে যখন অঘোষ ধ্বনিটা সঘোষে পরিণত হচ্ছে। এবার আমরা জানি যে সঘোষ ধ্বনি কোনগুলো, যে 3 বর্গের 3, 4, 5 মানে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম গুলো হচ্ছে সঘোষ, এবং 1, 2 নম্বরটা হচ্ছে বর্গের মানে যে ধ্বনিটা থাকে বা বর্ণটা থাকে যেটাকে বলি সেটা হচ্ছে আপনার অঘোষী। তো এই অঘোষ ধ্বনি যখন সঘোষে পরিণত হচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে ঘোষী ভবন। যেমন আমরা একটা উদাহরণ দিতে পারি, চাকদহ থেকে চাকদা। এখানে ক আছে, কটা যথারীতি এটা বর্গের 1 নম্বর, তার মানে 1 নম্বর 2 নম্বর মানে আমরা কি জানি যে এটা অঘোষী। এবং দেখা যাচ্ছে এই চাকদহ থেকে চাকদা হচ্ছে মানে ক থেকে গয়ে আসছে, গটা কত নম্বর, গটা হচ্ছে 3। আর আমরা যথারীতি জানি 3, 4, 5 হচ্ছে বা তৃতীয়, চতুর্থ, পঞ্চম হচ্ছে ঘোষ ধ্বনি। তো যখন দেখা যাচ্ছে এই যে অঘোষ থেকে স্বঘোষিতে পরিণত হলো, মানে চাকদহ থেকে চাকদা হয়ে গেল, তার মানে এটা ঘোষ ধ্বনিতে পরিণত হয়ে গেল, তার মানে এটাকে বলা হবে যে ঘোষী ভবন। আচ্ছা আমি লিখেছি, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এটা চাকদহ থেকে চাকদা হবে, পরেরটা পরেরটা কটা গ হয়ে যাবে। এই কটা গতে পরিণত হবে, তাই তো? হ্যাঁ আচ্ছা হ্যাঁ। ধরো এই যে যেটা লেখা হয়েছে এটা কি? কোনটা স্যার? এই যে যেটা আমি লিখলাম এটা কোন কোন রীতির উদাহরণ? আচ্ছা, চাকদহ থেকে চাকদা। আচ্ছা, হুম, এটা হ ধ্বনি লুপ হয়েছে, তাহলে হ লুপি মানে হ লুপ একটা আছে না, আপনার যেটা বলি হ লুপের হলোপ বা ফলাহার ধ্বনি লোপ ফলার। বা ব্যঞ্জন লোপ বা হ্যাঁ বর্ণ হ্যাঁ লোপ। হ্যাঁ। কথাটা হচ্ছে অ্যাকচুয়ালি উদাহরণটা এরকম, চাকদহ থেকে চাকদহ, ঠিক আছে, অথবা চাকদা থেকে চাকদা, ঠিক আছে। মানে এখানে হয়ের ব্যাপার নেই, মানে আমি উদাহরণটা তুমি এইভাবে দিও না। আচ্ছা, মানে হটা যদি থাকে তাহলে আমি দুটোতেই হ লাগাবো, আর যদি না থাকে তাহলে লাগাবো না। এটা দিও না, তার কারণ হচ্ছে এখানে এই হ লোপের একটা ব্যাপার রয়েছে, আবার এই কটা গতে পরিণত হয়েছে। কথাটা কি বোঝানো গেল? হ্যাঁ 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 এই কারণে হ্যাঁ। অ্যাকচুয়ালি আমাদের এটা একটা ধরনের, মানে যেখানে হ লোপের ব্যাপার সেখানে আমরা এইভাবে দেখাই, আর যেখানে আমাদের তোমার ঘুষি ভবনের ব্যাপার সেখানে কি হয়, চাকদহ থেকে চাকদহ, ওকে, বা চাকদা থেকে, আচ্ছা মানে এইটার থেকে এর যার উচ্চারণটা, তাহলে চাকদহ উচ্চারণটাও হয়, সেই উচ্চারণটাকে কয়েক জায়গায় আমরা গ করি, এরকম চাকদহ। আচ্ছা আবার চাকদা আচ্ছা। উচ্চারণ হয়, তাই না? চাকদা শব্দটাও হুম। ব্যবহৃত হয়, এখানেও কয়েক হ্যাঁ জায়গায় গ, মানে এটা জাস্ট উচ্চারণে ডিফারেন্স হয়েছে। আচ্ছা, হ্যাঁ। যেমন আরেকটা উদাহরণ স্যার, এক ঘরে থেকে এক ঘর, ওটাও ক থেকে গ হবে, এক হুম, ঘরে থেকে এক ঘর। ঘর থেকে এক ঘর, ওকে, সেটা হবে, ওকে। স্যার আমি অন করতে পেরেছি, এবার কিছু জিজ্ঞাসা করলে করুন। ও আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা ঠিক লিখে আছে। উত্তর দিয়েছি তারপর। ঠিক আছে মামনি, খুব ভালো হয়েছিল। আচ্ছা রূপা, তুমি অঘোষী ভবনটা তাহলে বলো। অঘোষী ভবন বলতে বোঝায় যে কোনো ঘোষ ধ্বনি যদি অঘোষ ধ্বনিতে শুনতে পাচ্ছেন? হ্যাঁ কেটে গেছিল, বলো আবার বলো। বললাম কোনো ঘোষ ধ্বনি যদি অঘোষ ধ্বনিতে রূপান্তরিত হয়, অঘোষ বর্ণে পরিণত হয়, তখন সেটা অঘোষী ভবন বলা হয় তাকে। Okay, সেটা উদাহরণ। উদাহরণ হচ্ছে গোলাপ থেকে গোলাপ, যেটা একটু আগে করলেন সেটাও বলা যায়, কারণ এখানে ব থেকে প হয়েছে, আর বটা হচ্ছে ঘোষ ধ্বনি। আর একটু লিখে নি, গোলাপ থেকে গোলাপ, তুমি কি দেখতে পাচ্ছ এটা আমি লিখেছি যেটা? হ্যাঁ হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি, এটা প থেকে ব হয়েছে। ওকে, এই এটা অঘোষী উদাহরণটাই ভবন। তুমি বলছো? না, এটা আমি বলছি না, আমি বলছি যে গোলাপ থেকে মানে ব থেকে প আর কি, উল্টো বলছি। আচ্ছা, গোলাপ থেকে গোলাপ, হ্যাঁ আচ্ছা তুমি এইটা বলতে চাচ্ছ। হ্যাঁ হ্যাঁ। এটা বলতে চাচ্ছ?
আচ্ছা, তাহলে এবার বলো, তোমার কথা শেষ করো। এটা যদি হয় তাহলে এই যে মানে দ্বিতীয়টা আর কি, গোলাপ থেকে বটা প হয়েছে, এখানে অঘোষী ভবন হয়েছে, কারণ বটা হচ্ছে ঘোষ বর্ণ আর পটা হচ্ছে অঘোষ বর্ণ। এখানে ঘোষ বর্ণ থেকে অঘোষ বর্ণ হয়েছে, সেহেতু অঘোষী ভবন হয়েছে আর কি। হুম। আচ্ছা, ওকে। আমি মানে তুমি এটা কোন বইয়ে পড়েছো? ব্যাকরণে পড়েছিলাম, ভুল হয়েছে আচ্ছা, কিছু বুঝতে পারছি না। না অ্যাকচুয়ালি মানে শব্দটা গোলাপ কি, অ্যাকচুয়ালি ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষীণায়ন, পিনায়ন, এগুলো। আচ্ছা, তোমরা কি আমার আমার ছবি কি দেখতে পাচ্ছ, আমার ভিডিও, আমার কথাটা লাইভে হ্যাঁ হ্যাঁ, শুনতে সেটা? পাচ্ছি, দেখতেও পাচ্ছি। আচ্ছা, যেটা বক্তব্য সেটা হচ্ছে যে আম, ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষীণায়ন, পিনায়ন, ওকে, হুম এই যে চারটে ভাগ, এই চারটে ভাগের যে শব্দগুলো, মানে এই হুম চারটে রীতিকে আমরা প্রধান আহ, মানে ধ্বনি পরিবর্তন প্রক্রিয়ার থেকে একটু পরে আলোচনা করছি। তার কারণ হচ্ছে নর্মালি যেটা হয়, ধরো আমি আম, একটা শব্দ নিলাম, শব্দটা হচ্ছে রূপা থেকে রূপ, ওকে, রূপা থেকে রূপ, এটা স্বরসঙ্গতি হচ্ছে। স্বরসঙ্গতি। তো ব্যাপারটা হচ্ছে যে ধরো এই রূপা, এটা আগে ছিল রূপ, এখন হয়েছে। এই শব্দটা আগে প্রচলিত ছিল, হুম এখনো প্রচলিত আছে হয়তো, এই শব্দটাও প্রচলিত, এবং শুধু প্রচলিত নয়, এটা লেখাতেও ব্যবহৃত হয়। আমার কথাটা কি বোঝানো গেল? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা উদাহরণ দিচ্ছি, হলো গল্প থেকে গপ্প। এটা পরাগত সংযোজন। পরাগত সমীকরণ। আচ্ছা, তাহলে এই গল্প শব্দটা আগে ছিল, গপ্প শব্দটা পরে এসেছে। এই দুটোই কিন্তু সমানভাবে ব্যবহৃত হয়, আমরা লেখাতেও দেখতে পাবো, মুখের কথাতেও দেখতে পাবো, তাই কি না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সেই জায়গা থেকে বলছি, এইখানে এই ক্ষীণায়ন, পিনায়ন, হ্যাঁ, হুম বা ঘোষী ভবন, অঘোষী ভবন, এই যেগুলো, এই যে যে জিনিসগুলো, এইগুলোর ক্ষেত্রে যেটা বক্তব্য সেটা হচ্ছে যে লক্ষ্য করে দেখো, এই চোখ, এই কথাটা আমরা সাধারণত মুখেই ব্যবহার করি, লেখার ক্ষেত্রে খুব একটা তোমার চোখে পড়বে না এটা। হ্যাঁ আমি বুঝাতে পারছি তোমাকে? এই কাঁঠালটা হ্যাঁ, ব্যতীত, লেখার সময় আমরা চোখ ব্যবহার করি, হ্যাঁ, হ্যাঁ। কাঁঠালটাকে একটু বাদ দাও, ধরো লোক, এটাকে কি তুমি সাধারণত ভাষায় কখনো লেখা দেখেছো? না, লেখার সময় লোক ক লেখে, এটা লিখতে হয়। ধরো এই যে বাঘ, হ্যাঁ, হুম সাধারণত যে অর্থে বাঘ ব্যবহার করা হয় সেইটাকে অনুযায়ী বাঘ এসছে। তো এরকম হুম। ভাষাতে কি বাঘ ব্যবহার করা হয় লেখার ক্ষেত্রে? লেখার ক্ষেত্রে বাঘ ব্যবহার করা হয়, ঘ। ওকে, তার মানে যেটা বক্তব্য আমার সেটা হচ্ছে এখানে যে শব্দগুলো সাধারণত দেওয়া হয়েছে, মানে ক্ষীণায়ন, পিনায়ন, ঘোষীভবন, অঘোষীভবন, সেগুলোতে আসলে ওই পরিবর্তিত শব্দগুলো, সেগুলো এখনো আমাদের উচ্চারণের জায়গাতেই আছে, লেখার জায়গাতে সেই ইয়েটা এখনো পায়নি, হ্যাঁ, সেই গ্রহণযোগ্যতা এখনো পায়নি, এখনো কেউ বাঘ লেখে না, এখনো কেউ চোখ লেখে না। ঠিক আছে, আমার কথাটা কি বোঝানো যাচ্ছে? তো হ্যাঁ, বুঝতে এখানে পারছি। যদি তুমি বলো যে গোলাপ থেকে গোলাপ, তাহলে আহ এখন গোলাপ শব্দটা প্রচলিত, কোনো কনফিউশন নেই, কিন্তু আমাদের তাহলে ধরে নিতে হবে গোলাপ বলে শব্দটা আগে ছিল, সেখান থেকে শব্দটা এখন হয়েছে গোলাপ, তাই কি না? আমার কথাটা কি ধরা যাচ্ছে? হুম, কারণ উদাহরণটা একটু আমার ভুল হচ্ছে মূল দিতে। শব্দটা, এই মূল শব্দটা তো ব্যবহৃত হয়, তুমি দেখবে লক্ষ্য করে অন্য যে উদাহরণগুলো,
এই যেমন পুকুর থেকে পুকুর অনেকে বলে এরকম, তাহলে পুকুর শব্দটা প্রচলিত, যেটা অরিজিনাল সেটা প্রচলিত, আর এইটা হচ্ছে তার ভুল উচ্চারণ। এই দেখো চাকদা এটা প্রচলিত, কিন্তু চাকদা এটা একটু ভুল উচ্চারণ, এটা কিন্তু কোথাও প্রচলিত, প্রচলিত ওই মেইন শব্দটা, তাই কি না? লক্ষ্য করে দেখো প্রত্যেকটা উদাহরণের ক্ষেত্রে। এখানে দেখো চোখ এটা মূল শব্দ, এটা প্রচলিত, চোখ এটা কিন্তু প্রচলিত না। কাঁঠাল এটা ছিল মূল শব্দ, এটা কম প্রচলিত, কিন্তু এটাও প্রচলিত, কাঁঠাল এটাও প্রচলিত, দুটোই। লোক এটাই প্রচলিত, এখনো লোক খুব একটা প্রচলিত নয়। গোলাপ, আচ্ছা এইটা তো আমি এখানে দিয়েছিলাম। আচ্ছা, তো সেই জায়গা থেকে বলছি যে যদি গোলাপ এটা মূল শব্দ হয়, তাহলে এটাই অ্যাকচুয়ালি প্রচলিত থাকার কথা, আর এটা তার ভুল উচ্চারণ হওয়ার কথা, তাই কি না? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এটা ঠিক নয়। আসলে আমি বলছি না যে ঠিক না তা নয়, সত্যি কথা বলতে কি আমারও তো জানার সীমাবদ্ধতা থাকতে পারে, এমনও হতে পারে যে হয়তো সত্যি গোলাপ শব্দটাই ছিল, গোলাপ পরে ভুল উচ্চারণ হয়, হতেই পারে। আমাকেও একটু দেখে নিতে হবে, মানে আমি তোমাকে বলছি না যে এটা ভুল, আমি শুধু আমাদের যে বেসিক যুক্তিগুলো সেগুলোকে এখানে সবার সামনে তুলে ধরলাম, বোঝানো গেল? এবার আমিও দেখবো, তোমরাও দেখো যে অ্যাকচুয়ালি এখানে মূল শব্দটা গোলাপ নাকি গোলাপ। যদি মূল শব্দ গোলাপ হয় তাহলে আমাদের এই উদাহরণ একদম ঠিক, যদি মূল শব্দ গোলাপ হয়, যে গোলাপ থেকে গোলাপ এসেছে, তাহলে আমাদের তাহলে ঘুষি ভবন হয়ে যাবে। বলতে হবে। হ্যাঁ, এই হচ্ছে বিষয়, ঠিক আছে? এই বিষয়ে ফাইনাল সিদ্ধান্ত নিলাম না, আমিও পড়বো তোমরাও পড়ো, ওকে? আচ্ছা, এইবার আমি নন্দনের কাছে যাব। নন্দন হাত তুলেছিল, ব্যাস এইটুকু একটু শুনো। তোমরা যেটা লিখছো না, আমি আপাতত লেখার দিকে আমার চোখ যাচ্ছে না। আমি স্ক্রিনটার উপরে, মানে মেইনলি ওই হোয়াইট বোর্ডের উপরে চোখ, তো ফলত তোমাদের লেখাটা আপাতত আমি দেখা হয়ে ওঠেনি, আমি দেখে বলে দেবো। আচ্ছা নন্দন, তুমি কি শুনতে পাচ্ছ ভাই? কথা বলো, আমি তোমার আওয়াজ শুনতে পাচ্ছি না। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি, বলুন। ওকে নন্দন, তোমার কাছে একটা জিজ্ঞাসা, সেটা হচ্ছে এই চারটে তো হয়েই গেল, ঘোষী ভবন, হ্যাঁ অঘোষী ভবন, ক্ষীণায়ন, পিনায়ন বা অল্পপ্রাণী ভবন, মহাপ্রাণী ভবন। তোমাকে আমি অন্য একটা বলি, একটু চেষ্টা করো, মানে চেষ্টা বলতে কি তুমি পারবে আশা করা যায়, ধরেই নেওয়া যায়। সেটা হচ্ছে নাসিক কি ভবন। নাসিক কি ভবন? নাসিকি ভবন। হুম, আচ্ছা, এটা নাসিকি সম্পর্কে ভবন হচ্ছে মানে যখন কোনো শব্দের মধ্যে তার নাসিক্য ভবনটা যেটা আমরা উচ্চারণ করি সেটা যদি লুপ্ত হয়ে যায় তখন তাকে আমরা নাসিকি ভবন বলবো। বা পূর্বে পূর্বে যদি কোনো একটা বিষয় কোনো একটা শব্দ উচ্চারণ করতে গেলে আমাদের নাকের ব্যবহার হতো, কিন্তু পরবর্তীকালে নাসিক্য ভবনে সেটা যদি উঠে যায়, নাকের ব্যবহার না থাকে, তাহলে তখন আমরা সেটাকে নাসিক্য ভবন বলতে পারি। আচ্ছা, উদাহরণ দাও একটা। আহ, যেমন চন্দ্র, এটা আমরা নাকের সাহায্য ছাড়া উচ্চারণ করতে পারি না, কিন্তু চাঁদ এটা নাকের সাহায্য ছাড়াই উচ্চারণ করতে পারি। দন্ত, দন্ত থেকে দাঁত, এটাও হতে পারে। উম, ওকে, তোমার এই দুটো শব্দই আমি লিখছি, তাই তো? আর একটা হ্যাঁ বলছো দন্ত। স্যার, একটু ভুল হয়ে গেল, এটা মনে হয় নাসিক ভবন থেকে অনুনাসিক হয়ে গেছে। আচ্ছা ওকে, তুমি তুমি এই দুটো উদাহরণকে মাথায় রেখে তুমি আবার একটু ভাবতে থাকো যে কি কি মডিফিকেশন করা যায়, ঠিক আছে, সূত্রটায়, মানে আমাদের স্টেটমেন্টে, ঠিক আছে? একটু ভাবতে থাকো যে কি পরিবর্তন হয়েছে এবং সেই অনুযায়ী আমার স্টেটমেন্টটাতে কোন কোন জায়গাতে একটু বদল করতে হবে, ওকে? আমি আরেকজন হাত তুলেছে, মামুনি। নতুন কেউ কি হাত তুলবে? এই উদাহরণের প্রেক্ষিতে, উদাহরণ দুটো তো সঠিক, এ বিষয়ে কি কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, বামাপদ একটা উদাহরণ লিখেছে, ওটাও আমি লিখে দিই, শঙ্খ থেকে শাক। আচ্ছা, তোমরা তিনটে উদাহরণই কি দেখতে পাচ্ছ তো আমার লেখায়? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ওকে, অন্য কেউ কি হাত তুলবে? অরুণিমা দেখতে পাচ্ছে না বেচারা, আহ
কি বলি বলো তো, ওই আগেও বলেছে যে দেখতে পাচ্ছি না। কি করা যায়, তুমি একটু ক্লাসের বাইরে বেরিয়ে গিয়ে আবার ঢোকো তো অরুণিমা, তুমি ক্লাস থেকে লেফট হয়ে যাও, গিয়ে আবার ঢোকো, দেখো তো কি হয়। আচ্ছা, অন্য কেউ কি, আচ্ছা হাত তুলেছে অনেকে। আমি একটু নতুন মুখ যদি পাই, হ্যাঁ, বামাপদ, বামাপদ তাহলে তুমি বলো, তারপরে আমি অন্য বাকি মামনি, সুজয়, রূপা, পিঙ্কি। অ্যাকচুয়ালি হয় কি যে তোমরা যারা উপস্থিত থাকবে না, প্রত্যেকে কথা বলার চেষ্টা করবে। তাতে করে হবে কি, তোমারও ভালো লাগবে দেখবে, আমারও ভালো লাগবে, এবং জিনিসটা আরো ভালো করে আমরা রপ্তও করে নিতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তাহলে বামাপদ বলো। বামাপদ তুমি শুনতে পাচ্ছ? যাই হোক, ও বেচারা শুনতেই পাচ্ছে না। তাহলে এবার কাকে, মানে কে বলবে বলো তো? তোমাদের মধ্যে এবার কে বলবে? স্যার বলবো। পিঙ্কি বলছে আমি, রূপা বলছে আমি। আমি আচ্ছা, আমি বলবো। আচ্ছা ঠিক আছে, একটা বাক্য বলো, তার পরের অংশ আমি অন্যকে জিজ্ঞেস করবো। তুমি একটা বৈশিষ্ট্য বলো, এই তিনটে উদাহরণের প্রেক্ষিতে একটা বৈশিষ্ট্য বলো। স্যার এই তো কাকে জিজ্ঞাসা করছি? নাসিক্কি ভবনের বৈশিষ্ট্য বলো। স্যার একটা বললে তো এটা না পুরো মানে ফুলফিল হবে না, মানে একটা তো অলরেডি ও বলেছে যে ওই মানে অবশ্যই ওই যে নাসিক ব্যঞ্জনটা সেটা লোপ পাবে, এটাও অলরেডি বলে দিয়েছে যে যে বলছিল আর কি। কিন্তু নাসিক ভবনে যেটা যেটা লাগবে সেটা হচ্ছে ওই লোপটা তো পাবেই, তার ফলে দেখতে হবে যে আগে যে স্বরধ্বনিটা ছিল, মানে নাসিকি ভবন ধরুন আমি একটা উদাহরণ দিই, এখানে যেমন চন্দ্র থেকে চাঁদ হয়েছে, দন্তর্ণটা হচ্ছে আমাদের নাসিক ব্যঞ্জন ধ্বনি। এবার দেখা যাচ্ছে যখন এই যে দন্ত নয় দয় রফলা আছে, মানে অ আছে ওটা, মানে ধরতে হবে অ, তার মানে স্বরধ্বনি আছে ওটা। তো চন্দ্র অ আছে, ওই স্বরধ্বনিটা দেখুন পরবর্তীকালে আ হয়ে গেছে। মানে নাসিক ভবনের ক্ষেত্রে এটাই হয় যে ব্যঞ্জন ধ্বনি, মানে নাসিক ব্যঞ্জনটা তো লোপ পাবে, তার সঙ্গে সঙ্গে পূর্বে যে মানে স্বরধ্বনিটা থাকবে সেটা অনুনাসিক হয়ে যাবে। এবং অনুনাসিক হয়েছে আমরা বুঝবো কি করে, ওই যে চন্দ্রবিন্দুটা চলে আসছে, তার মানে চ দন্ত নয় দয় রফলা, ওখানে অ ছিল, ওই সরি চটা অ ছিল, অ অ ছিল, সেটা চাঁদ আ হয়ে গেছে এবং একটা চন্দ্রবিন্দু চলে এসেছে, মানে অনুনাসিক হয়ে গেছে স্বরটা, মানে দীর্ঘ হয়ে গেছে, মানে পূর্ববর্তী স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে গেছে আর কি। ওকে ওকে, ঠিক আছে, ভেরি গুড। আচ্ছা, আমি 1, 2 আর 3 তিনটে বৈশিষ্ট্য এখানে লিখেছি। ঠিক আছে? প্রথম বৈশিষ্ট্যটা, নাসিক্য বর্ণটা লোপ পাবে। এই যে নটা, চন্দ্র যদি বলি, চ যোগ অ যোগ ন যোগ দ যোগ র যোগ অ, এটা এখানে এই যে ন, নাসিক্য বর্ণ বা ধ্বনি, এটা লোপ পাবে। এটা হচ্ছে প্রথম অংশ। এরপরে পিঙ্কি বলো, এই 2 নম্বরটাকে তুমি ফিল করো, এর ঠিক পরই কি ঘটবে? মামুনি বলেছে সব কথাই, ওর মধ্যে থেকে বলো 2 নম্বরটা শুধু, এর ইমিডিয়েট পরে কি ঘটবে? পিঙ্কি শুনতে পাচ্ছ? ঠিক আছে হ্যাঁ অরুণিমা, স্যার শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ বল। 2 স্যার কি নম্বর, বলবো বুঝতে পারছি না। প্রথমে তো এই নাসিক্য বর্ণটা লোপ পাবে, হ্যাঁ ওকে, এর ঠিক হ্যাঁ, পর কি ঘটবে? এরপর হচ্ছে পূর্ববর্তী যে স্বরধ্বনিটা সেটা দীর্ঘ হয়ে যাবে। পূর্ববর্তী স্বরধ্বনিটা দীর্ঘ হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, পূর্ববর্তী স্বরধ্বনি, আচ্ছা
এরপর কি হবে এবার বলো রূপা। করে দেবে আচ্ছা কার স্বরধ্বনিটা বাড়িতে থেকে অনুনাসিক করে দেবে। তার মানে চন্দ্র থেকে যদি চাঁদ হয়ে যায় তাহলে যে উপরে যে চন্দ্রবিন্দুটা বসছে তার মানে অনুনাসিক হয়ে যাবে। ওকে ঠিক আছে ওকে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে পূর্ববর্তী স্বরধ্বনি দীর্ঘ হলো, সেই দীর্ঘস্বর অনুনাসিক হবে। তাই না? দীর্ঘস্বর অনুনাসিক হবে। আচ্ছা নাসিক্য ধ্বনিটা অনুনাসিক হবে না, নাসিক্য ধ্বনি তো নেই। ও যেটা অ্যাকচুয়ালি নাসিক্য ধ্বনি অনুনাসিক, অনুনাসিকতা একটা বৈশিষ্ট্য, অনুনাসিকতা এটা একটা বৈশিষ্ট্য, এটা কিন্তু কোনো ধ্বনি নয়। ঠিক আছে, অনুনাসিক কোনো ধ্বনি নয়, অনুনাসিক হচ্ছে একটা বৈশিষ্ট্য, যুক্ততা। যদি বলি সেটা অনুনাসিক হবে তার মানে ওর মধ্যে অনুনাসিকতা গুণটা যুক্ত হবে। ঠিক আছে, অনুনাসিকতা কি, যে আমরা যেটাকে সহজ বাংলায় নাকে নাকে উচ্চারণ বলি সেটা। এই যে আধুনিটা, এই আধুনিটা আই থাকবে কিন্তু তার সঙ্গে অনুনাসিকতা যুক্ত হবে, যুক্ত হয়ে ওই আধুনিটা মানে ওই স্বরধ্বনিটা সানুনাসিক হয়ে যাবে, স্বযুক্ত অনুনাসিক, এই হচ্ছে গিয়ে বিষয়। ঠিক আছে, সেই অনুনাসিকতাটা বোঝানোর জন্য আমরা এই চন্দ্রবিন্দুটাকে ব্যবহার করি। চন্দ্রবিন্দুটা ব্যবহার করার চন্দ্রবিন্দু বর্ণটা এখানে এসে বসেনি বা চন্দ্রবিন্দু ধ্বনিটা অ্যাড হয়নি। চন্দ্রবিন্দু তো অ্যাকচুয়ালি মানে এটা কি বলা যায়, মানে স্বর ব্যঞ্জনের কোন ধ্বনির মধ্যেই পড়ে না। চন্দ্রবিন্দু দিয়ে আমরা একটা জিনিসকে বোঝাই, সেটা হচ্ছে যে এই যে স্বরধ্বনিটা, এই স্বরধ্বনিটা অনুনাসিকতা যুক্ত, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা তাহলে তিনটে স্টেপে হয়, একটা হচ্ছে নাসিক্য বর্ণটা লুপ্ত হবে, লুপ্ত হয়ে সে কি করে পূর্ববর্তী যে স্বরধ্বনি সেটাকে সানুনাসিক করে। ঠিক আছে, মানে এইটা হয় এই জায়গায় যায়। হ্যাঁ, এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা আমরা যখন অ্যাকচুয়ালি চন্দ্র চাঁদ এটা হওয়ার মাঝখানে আরো দুটো, অ্যাটলিস্ট দুটো প্রক্রিয়া এর মাঝখানে ছিল। কেউ কেউ দেখিয়েছেন তিনটে ধাপ ছিল। চন্দ্র, সেখান থেকে চন্দ্র, এখানে হলো কি র লুপ্ত হলো, সেখান থেকে হয়েছে চাঁদ, এরকম, সেখান থেকে চাঁদ, সেখান থেকে চাঁদ, এতগুলো ধাপ। চন্দ্র থেকে চন্দ্র, এখানে এই রটা লুপ্ত হয়েছে জাস্ট। চন্দ্র থেকে চাঁদ, এখানে আ ধ্বনিটা যুক্ত হয়েছে। এই চাঁদ থেকে চাঁদ, ওকে, এখানে ওই ন লুপ্ত হয়েছে আর আটা অনুনাসিক হয়েছে। এই চাঁদটা কিন্তু এর সঙ্গে একটা অযুক্ত আছে, এই অটা পরবর্তীতে এসে আবার লুপ্ত হয়ে গিয়ে চাঁদে পরিণত হয়। এইটা হচ্ছে চাঁদো, চাঁদো। আমাদের প্রাচীন বাংলাতে এইগুলোর উচ্চারণ চাঁদও হতো, চাঁদ হতো না। ওকে, পরবর্তীতে ওটা চাঁদে পরিণত হয়েছে, এই হচ্ছে গিয়ে বিষয়। তো আমরা সংক্ষেপে এইটাকে নিই, এরপরে আমরা এখানে চলে আসি, এই হচ্ছে বিষয়। মাঝখানের এই পার্টগুলো আমরা ভেঙে দিই। কেউ কেউ এতগুলো না করে শুধু চন্দ্র থেকে চাঁদ, সেখান থেকে চাঁদ এরকম করেছে। আচ্ছা যাই হোক, তাহলে নাসিক্য নাসিক্যী ভবন পুরোটাই একই জিনিস। দন্ত থেকে দাঁত, ন লুপ্ত হয়েছে। আচ্ছা এখানে অ ছিল সেটা আ হয়েছে, আর আটা সানুনাসিক হয়েছে। শঙ্খ থেকে শাঁখ, উম, উম লুপ্ত হয়েছে, অটা আ হয়েছে, আটা অনুনাসিক হয়েছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে নাসিক্যী ভবনের বিষয়টা এই। আচ্ছা
এটা কি জাতীয় ধ্বনি পরিবর্তন একটু শুনি, এটা কি জাতীয় ধ্বনি পরিবর্তন? স্যার বোর্ডটা শো করছে না এরে। আচ্ছা একটু বেরিয়ে গিয়ে আবার ঢোকো, দেখো বোধহয় হয়ে যাবে। নাসিক্কি ভবন, পুঁথি থেকে পুঁতি, এটা কি নাসিক্কি ভবন? এখানে লক্ষ্য করে দেখো নাসিক্কি ভবনের কোনো সিস্টেম এখানে কাজ করেনি। ওকে, শব্দটা অ্যাকচুয়ালি ছিল পুস্তক, সেখান থেকে হয়েছে পুঁথি। ওকে, এই প্রক্রিয়াটা জটিল। স্যার বলতে পারবো, মানে আমি বোর্ডটা শো করছে, আমি দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলো। মানে পুস্তক থেকে যদি পুঁথি হয় তাহলে সেক্ষেত্রে শতনাসিকই হবে, কারণ প্রথম মূল শব্দটাতে চন্দ্রবিন্দু থাকছে না, কিন্তু পরে ওটা আসছে, মানে অনুনাসিক হচ্ছে আর কি, প্রথম প্রথম ছিল না এটা। ওকে, অ্যাকচুয়ালি পুস্তক থেকে পুঁথি এটা আমরা এক কথায় বলি, অনেক বইয়ে উদাহরণও আমরা দেখতে পাবো যে এরকম থাকে। অনেক বইয়েই আমরা এরকম দেখতে পাই, কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে যে এই পুস্তক থেকে পুঁথি একবারে আসেনি। অ্যাকচুয়ালি শব্দটা ছিল পুঁথি, সেটাই হয়ে গেছে পুঁথি। ঠিক আছে, ব্যাপারটা হয় কি যে এখানে নাসিক্য মানে অনুনাসিক হওয়ার কোনো প্রয়োজন ছিল না, কারণ এখানে কোনো নাসিক্য ধ্বনি ছিলই না। এইগুলোতে কোনো নাসিক্য ধ্বনি নেই, এটাতেও নেই, এটাতেও নেই। কিন্তু এখানে পুঁথি, এখানে আমাদের হঠাৎ একটা নাসিক্য অনুনাসিকতা এসে গেছে। আসার কথা ছিল না কিন্তু এসে গেছে, এটাকেই আমরা শতনাসিক্যী ভবন বলে থাকি। মোটামুটি ব্যাপারটা এরকম, শতনাসিক্যী ভবন বলে থাকি। আচ্ছা, আর একটা মাত্র আমরা যোগ করব আমাদের পরীক্ষার জায়গা থেকে, ঠিক আছে? নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন। আরেকটা হচ্ছে, আমি একটা উদাহরণ লিখি। কোন উদাহরণটা দিলে একটু সুবিধা হয়? আচ্ছা, এটা মৃত্তিকা থেকে মাটি, এটা কিসের উদাহরণ হতে পারে? মৃত্তিকা থেকে মাটি। সম্প্রকর্ষ, সম্প্রকর্ষ কি করে হবে মহাপদ? সম্প্রকর্ষটা দেখবে আমি তোমাদেরকে বলিনি, বলেছি একবারও? সম্প্রকর্ষটা আমি তোমাদের করাইনি গো। মূর্ধন্য ভবন, আচ্ছা আচ্ছা। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় কি জিনিস গো? আচ্ছা চলো, বিষয়টা হচ্ছে যে এখানে যেটা, আচ্ছা এই উদাহরণটা আরেকটা উদাহরণ দিই, বিকৃত থেকে বিকট।
বিকৃত থেকে বিকট। ওকে, ওকে, এইটা একটু সহজ আছে তুলনায়। সহজ মানে এটা সরাসরি এসেছে, এটা একটু ঘুরপথে এসেছে। আসলে বক্তব্য যেটা সেটা হচ্ছে যে এখানে লক্ষ্য করে দেখো দুটো ক্ষেত্রেই মূর্ধন্য ধ্বনি এসেছে। মানে এখানে তটা পরিবর্তিত হয়ে, তটা ছিল দন্ত ধ্বনি, সেটা হয়ে গেছে ট, ত থেকে ট। হ্যাঁ, এটা একটা মূর্ধন্য ধ্বনি। এখানেও তাই, এখানেও এই তটা মূলত এই টতে পরিণত হয়েছে। ওকে, তো যদি ফাংশনটা হচ্ছে কি, ফাংশন হচ্ছে যে দন্ত ধ্বনি যদি মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। ওকে, মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। দন্ত ধ্বনিটাই প্রধানত মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। আর এই পরিণত হওয়ার ক্ষেত্রে প্রভাবটা ফেলে হচ্ছে র, রি, মূর্ধন্য স, ঠিক আছে, এইগুলো, বা কখনো অন্য কোনো মূর্ধন্য ধ্বনি। এদের প্রভাবে এই দন্ত ধ্বনিটা মূর্ধন্য ধ্বনিতে পরিণত হয়। এই হচ্ছে গিয়ে বিষয়। এখানে যেমন এই র এর প্রভাবে, যেটা রি আকারে রয়েছে, আচ্ছা, এখানেও তাই এই রি এর প্রভাবে এই তটা চেঞ্জ হয়ে গেছে। এই হচ্ছে গিয়ে বিষয় মূর্ধন্য ভবনে। আচ্ছা, সম্প্রকর্ষ আমি তোমাদেরকে করাইনি, ঠিক আছে, কয়েকটা জিনিস করাইনি, আর সেটা আপাতত করো না। পরে তোমাদের সঙ্গে একটু একটু কয়েকটা দিন কাটুক, তারপরে আমরা এটা না হয় করবো, ঠিক আছে। তাহলে আমরা যে কটা মূলত জানবো সেটা হচ্ছে যে ঘোষী ভবন, অঘোষী ভবন, ক্ষীণায়ন, পীনায়ন, নাসিক্যী ভবন, শতনাসিক্যী ভবন, আর হচ্ছে মূর্ধন্য ভবন। এই সাতটা আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করব। আমরা উদাহরণ যতটা পারি কালেক্ট করব, আমিও তোমাদেরকে কিছু উদাহরণ দিয়ে দেবো। এইগুলো নিয়ে আমরা আগামী সপ্তাহে পরীক্ষা দিই, তারপরে আমরা আবার প্র্যাকটিস করতে থাকবো, তখন দেখা যাবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের সঙ্গে এখন আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসলে আমার জেঠু খুবই অসুস্থ অবস্থায় আছেন। এক্সাম কিভাবে বুঝতে পারি না। আনন্দ, তুমি ফোন করতে পারো আমাকে, ফোন করো, আমি কথা বলবো, ঠিক আছে ভাই। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে, তোমাদেরকে একটু জানিয়ে রাখি, আমার জেঠু, মানে আমার বড় জেঠু মৃত্যু শয্যায়, কিছুই নয়, বয়সজনিত কারণে। তো মানে এমন পরিস্থিতি যে যে কোনো সময় তার তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারে তাকে। তো যেমন আজকে তোমাদের পড়াতে পারতাম না মানে অলরেডি আমার বাবা এসে বললো 7:40 নাগাদ, যে বাবা জেঠু বোধহয় চলে যাবে, তুমি চলো, পাশের বাড়ি আমাদের। তো আমি তড়িঘড়ি করে চলে গেলাম। এখনো ওখানে সবাই বসে আছে, মানে যে কোনো সময়, এটা হয়তো আজকালের মধ্যে যে কোনো সময় মানে জেঠু মারা যাবে। তো সেই কারণে এই সপ্তাহটা একটু এলোমেলো অবস্থাতে আমার থাকতে পারে। তোমরা সেই জায়গা থেকে ব্যাপারটাকে দেখো, ঠিক আছে। হতে পারে যে তোমাদের সঙ্গে আমার কমিউনিকেশনটা হলো না, বা আমি দৌড়াদৌড়ির মধ্যে পড়ে খুব একটা তোমাদের সঙ্গে, তোমরা হয়তো কোনো প্রশ্ন করেছো বা ফোন করেছো, আমি হয়তো ঠিকঠাক রিপ্লাই দিতে পারলাম না।
এই সমস্যাগুলো হতে পারে কয়েকটা দিন, তোমরা একটু সেই অনুযায়ী সংবেদনশীলতার সাথে ব্যাপারটাকে দেখো। ঠিক আছে, সবাই ভালো থেকো। হ্যাঁ, শুভরাত্রি।